প্রথমত বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে এই প্রথমবারের মতো নেগোশিয়েটিং কান্ট্রি হিসাবে। যে দেশগুলোকে নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এর মধ্যে বাংলাদেশের নাম এসছে, এবং পাকিস্তান এটা ঘোষণা করেছে যে বাংলাদেশকে রাখা হোক, বাংলাদেশ ইজ এ পিস লাভিং কান্ট্রি। তো এখানে যে কয়টা দেশের নাম টার্কির কথা বলেছে, তারপরে আপনার নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে পাকিস্তান আছে, টার্কি আছে, বা আরো দু একটা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশের কথা, বাংলাদেশকে রাখার জন্য পাকিস্তান হ্যাজ মেড দিস প্রপোজাল। সে বলেছে যে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার জন্য ট্রাম্পকে ইরান থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এই স্টেটমেন্ট গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে ভদ্রলোকের মশকরা যায় না। আমেরিকার প্রেসিডেন্ট এই ধরনের মশকরা করে, এটা ভাববার অতীত। এই লোকটা আমেরিকার প্রেসিডেন্টের গদিটাকে অপবিত্র করেছে, অসুন্দর করে। He does not have minimum qualification to be the president of the United States of America. এখন ইরানের সর্বোচ্চ নেতা হবে, এটা কি মস্করা ঠাট্টা করে না? এটা কি ঠাট্টার বিষয়? প্রতিদিন লোক মারা যাচ্ছে, লোক ক্ষয় হচ্ছে, সৈন্য ক্ষয় হচ্ছে, আর উনি বলে আমাকে ইরানিরা ধর্মীয় নেতা এটা কিন্তু হিসেবে। ঠাট্টা করে বলেনি। এখন আপনাকে আইদার ইউ হ্যাভ টু ট্রিট হিম অ্যাজ এ সর্বোচ্চ লায়ার, কারণ এই ধরনের কোনো প্রস্তাবই হয়তো দেয়নি, উনি হয়তো বানিয়ে মিথ্যা বলছে, মিথ্যুক হয়তো বলতে পারেন। এখন মিথ্যুক যদি সে হয়ে থাকে তাহলে অন্যান্য প্রস্তাবগুলিকে আপনি কি বিশ্বাস করেন? কি ইরান কি আদতে তাকে আলোচনা? একজন প্যাথোলজিক্যাল লায়ার, হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এই লায়ার বললে তাকে আমার বিশ্বাস করতে হবে? আমি কেন বিশ্বাস করব? আমি কি পৃথিবী সম্পর্কে কিছুটা তো জানি, তাকে আমার বিশ্বাস করতে হবে কেন? তবে সবকিছুর পরও বাংলাদেশের জন্য একটা সুখবর আছে, সেটা হলো বাংলাদেশ, প্রথমত বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে এই প্রথমবারের মতো নেগোশিয়েটিং কান্ট্রি হিসাবে। যে দেশগুলোকে নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এর মধ্যে বাংলাদেশের নাম এসছে, এবং পাকিস্তান এটা ঘোষণা করেছে যে বাংলাদেশকে রাখা হোক, বাংলাদেশ ইজ এ পিস লাভিং কান্ট্রি। তো এখানে যে কয়টা দেশের নাম টার্কির কথা বলেছে, তারপরে আপনার নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে পাকিস্তান আছে, টার্কি আছে, বা আরো দু একটা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশের কথা, বাংলাদেশকে রাখার জন্য পাকিস্তান হ্যাজ মেড দিস প্রপোজাল। আমি মনে করি ইটস এ গ্রেট অনার ফর বাংলাদেশ। এবং আমি এই জায়গায় আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। সবকিছুর আগে আমি ধন্যবাদ জানাই সরকার প্রধান জনাব তারেক রহমানকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং অবশ্যই আমি খলিল ভাইকে ধন্যবাদ জানাতেই হবে, যিনি আমাদের খলিলুর রহমান সাহেব, আমাদের মানে অনারেবল ফরেন মিনিস্টার। আমি মনে করি উনার বোধহয় জনাব তারেক রহমানের পরামর্শে জনাব খলিলুর রহমান একটা কম্পোজিট ডিপ্লোমেসিতে গেছে, যাতে বাংলাদেশের নামটা নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে উচ্চারিত হয়। আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমি গৌরব বোধ করি যে বাংলাদেশ আমাদেরকে একটা সম্মান দিয়েছে, আমাদের নামটা উচ্চারিত হয়েছে একটা নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে। এটা একটা আমাদের মনে করি গৌরবের বিষয় বাংলাদেশের মানুষের জন্য। আর আরেকটা জিনিস এখানে বলেন, এখানে আরেকটা ইসরায়েলে এখন মতবিরোধ তৈরি হয়েছে নেতাদের মধ্যে। নাফতালি বেনেট নামক একজন লোক অল্প দিনের জন্য আপনার ইসরায়েলের প্রাইম মিনিস্টার ছিলেন, উনি কিন্তু একদম ছেড়ে ফেলেছেন নেতানিয়াহুকে। উনি বলেছেন যে নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধে হেরেছে, নেতানিয়াহু হিজবুল্লাহদের সাথে যুদ্ধ হেরেছে, নেতানিয়াহু হুতিদের ফেস করতে পারে নাই, নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধে হেরেছে। এখন যদি তাদেরই একজন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যদি এই কথা বলে থাকে, আমাদের তো আর বলার দরকার নাই যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন এন্ড দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নট ডেফিনেটলি ইন ফেভার অফ ইসরায়েল এট অল। এইটা আমাদের কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে যে ইসরায়েলের পজিশনটা কি। এখানে আরেকটা জিনিস আছে, ট্যাঙ্কের উপর আক্রমণ করেছে হিজবুল্লাহরা, এবং হিজবুল্লাহরা এই পর্যন্ত 100টা ট্যাঙ্ক নষ্ট করছে ইসরায়েলের, একদম ডেস্ট্রয় করেছে। এইগুলো আর লেবাননের অনেক 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 অঞ্চল তো দখল করে ফেলেছে ইতিমধ্যে, এবং লক্ষ লক্ষ বা 15 লক্ষ মানুষের উপরে কিন্তু বাস্তুহারা হয়েছে। তারা কোথায় যাবে? এটা হলো আপনার, এদের ক্ষয়ক্ষতিও তো হচ্ছে। আপনি কি মনে করেন লেবাননের এই অংশ এরা রেখে দিতে পারবে? কোনোদিনও পারবে না, নেভার এভার। আপনার প্রেসার তৈরি হবে। অলরেডি ইরান সিদ্ধান্ত নিয়েছে, ইরান আপনার আমিরাত এবং বাহরাইন দখল করে নেবে। বাহরাইন একসময় পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। এখন তারা যদি ওইদিকে ইসরায়েলকে বলা হয়েছে, ইসরায়েল যদি দক্ষিণ লেবাননকে
লেবানন থেকে নিজেদেরকে ইয়ে না করে, লিভ না করে, তাহলে ইরান তার সৈন্য নামাবে কোথায়? আপনার ইয়েতে নামাবে, আরব আমিরাতে নামাবে এবং বাহরাইনে তারা সৈন্য নামাবে ডেফিনেটলি। এবং এইখানে তারা সম্মুখ যুদ্ধে লিপ্ত হবে। এবং প্রথম অবস্থায় তারা বলেছে আমরা 30,000 সৈন্য, এরপরে বোধহয় এখন বাড়িয়েছে যে আমরা 50,000 আইআরজিসি ওইখানে আমরা নামাবো, আরো ট্রেডিশনাল মিলিটারি ওইখানে পাঠাবো। তো সুতরাং আপনি গ্রাউন্ডে তো আমেরিকার সাথে যুদ্ধ হবে ইরানের, তো অনেক দূরে, ইরানের মূল ভূখণ্ডে না। তাইলে ইরান কি করে আশা করে যে হরমুজ ওপেন হবে? কয়দিন তেল আনবে হরমুজ ছাড়া? হরমুজ ট্যাঙ্কার থেকে তেল যদি না পায়, তাহলে ইসরায়েল কতদিন চলবে? ইসরায়েলের কি নিজস্ব কোনো তেল আছে? ইসরায়েলের তো তেল নেই। হরমুজকেও সুতরাং ইরান কতটুকু ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত? কারণ হরমুজকে দখলের জন্য হরমুজ আর খার্ক আইল্যান্ডকেই তো সবচেয়ে বড় টার্গেট করে পশ্চিমারা আসতেছে, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, এদের যে এখন স্থল যুদ্ধের কথা বলছে, এরা এই দুই একটি স্থাপনাকে প্রধান টার্গেট করে আসছে এখানে স্থলে। হরমুজকে দখল করার কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার বড় বড়, জেরাল্ড ফোর্ড এবং ইউএস আব্রাহাম লিঙ্কন তো অনেক দূরে, 850-900 কিলোমিটার। ওরা জেরাল্ড ফোর্ডকে বোধ 1000 কিলোমিটার সরিয়েছে এখন, যেটা শুনলাম লেটেস্ট নিউজ, 1000। আর জেরাল্ড ফোর্ড এরিয়া যে আব্রাহাম লিঙ্কন আছে প্রায় আপনার মানে 800 কিলোমিটার দূরে। তো আমি তো কিরকম আঞ্জাম দেখছি না। হ্যাঁ, আঞ্জাম তো মনে হচ্ছে না কোনো। তাইলে আপনি হরমুজ নিয়ে যাবে, হরমুজের ধারে কাছেই তো আসতে পারে না এখন। হরমুজ হবে রণক্ষেত্র, হরমুজ হবে ওয়াটারলো। ওয়াটারলোতে আপনার নেপোলিয়ন বোনাপার্ট কনফিডেন্ট ছিলেন যে নেপোলিয়ন বোনাপার্ট ওয়াজ এন আনচ্যাম্পিয়ন military leader, particularly in land war. উনি দাবি করতেন না যে আমি নেভিতে অনেক শক্তিশালী, উনি বলতে চায় যে আমি ইনফ্যান্ট্রি এবং ক্যাভেলরিতে ওয়ার সেরা। ইনফ্যান্ট্রি এবং ক্যাভেলরিতে নেপোলিয়ন বোনাপার্ট যখন এই ঘোষণা দিলেন, আর্থার ওয়েলেসলির কৌশলটা ছিল কি জানেন? জানে যে নেপোলিয়ন বোনাপার্টকে স্থলযুদ্ধে ফেস করা অত্যন্ত কঠিন। তাই আর্থার ওয়েলেসলি, ডিউক অফ ওয়েলিংটন, যেভাবে ওই যে অ্যাসিমেট্রিক যুদ্ধ যেটা তখন থেকেই আসছে, উনি সৈন্য সমাইছে চার সারিতে। কারণ নেপোলিয়ন বোনাপার্ট ক্যাভেলরি চার্জ করে সব একদম স্ম্যাশ করে দিতেন, কিন্তু ক্যাভেলরি চার্জ করে একটা রো ভেঙে দুইটা রোতে গেলে আর পারে না। আরো তো পেছনে দুইটা রো থাকে, ওইখান থেকে তারা গাদা বন্দুক দিয়ে সমানে ফায়ার করেছে। তো ইরান ইজ টেকিং দিস sort of strategy of imposing asymmetric war on the United States of America and Israel. যুদ্ধে এখন খালি ওই ভারী ভারী অস্ত্র দিয়ে, দামি দামি মিসাইল দিয়ে হয় না। ইট ইজ দ্য কাইন্ড অফ স্ট্র্যাটেজি where you can exactly win the war using the asymmetric war strategy. Thank you. আপনাকে অনেক ধন্যবাদ। আমি দর্শক আপনাদেরকে যুক্ত করছি, আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি ইউটিউবের কমেন্ট বক্সে, সেখানে আপনারা ফেস দ্য পিপলের পরিবারের মেম্বারশিপ হওয়ার জন্য সেখানে একটা অপশন আছে, আপনারা ইচ্ছা করলে মেম্বার হতে পারেন এবং আপনাদেরকে প্রশ্ন করার জন্য প্রাধান্য দেওয়া হবে। জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, আপনার কাছে খুবই স্পর্শকাতর আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো যে এই মুহূর্তে ইরানের ভিতরে আভ্যন্তরীণ বেশ আলোচনা হচ্ছে। সেটি হলো যে ইরান কি আদতে নিউক্লিয়ার বোমা তৈরি করাটা চূড়ান্ত করবে কি না। আগে যতটুকু শুনতাম যে মিডিয়াতে, ইরানি মিডিয়াতে সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনি নিজে বলেছিলেন যে ইসলামে নিউক্লিয়ার ব্যবহার সঠিক নয়, এই ধরনের একটি ফতোয়া তিনি জারি করেছিলেন বলেই কিন্তু ইরান কর্তৃপক্ষ এই পর্যন্ত এই নিউক্লিয়ার বোমা সমৃদ্ধ চূড়ান্ত করেনি। এখন যেহেতু তিনি নাই, আর যেহেতু পশ্চিমারা এটাকে উদ্দেশ্য করেই ইরানকে হামলা করছে, আর ইরানি জনগণও, যেখানে আগে এসব নিয়ে কথা বলাও নিষিদ্ধ ছিল, এখন যেটি আজকে সারাদিন আমি পত্রিকায় পড়লাম, ইরানের জনগণ এখন শতভাগ চায় যে ইরান যেন নিউক্লিয়ার সমৃদ্ধ হয়, নিউক্লিয়ার বোমা তৈরি করে।